সপ্তাহ ধরে বলা ভুল হবে, গত কয়েক মাস ধরে বলতে পারলে সবচেয়ে ভালো হয়, যে ইস্যু আমাদের সামনে অত্যন্ত ক্রমাগত দিন প্রতিদিন বদলাচ্ছে, দিন প্রতিদিন শিরোনামে উঠে আসছে বিভিন্ন দিক থেকে। সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং যে দেশটির সাথে এপার বাংলা তথা ভারতবর্ষের একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল তা নয়, একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, এবং সেখানে আদান প্রদান শুধুমাত্র পণ্যের হতো তেমন নয়, ভাব প্রকাশেরও আদান প্রদান অব্যাহত ছিল। কিন্তু গত 5ই আগস্টের পর থেকে একটু একটু করে সেখানে পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং পরিবর্তনটা এমন একটা পর্যায়ে গিয়ে এই মুহূর্তে পৌঁছেছে যেখানে একটা অদ্ভুত রকমের আকচি দু দেশের মধ্যে শুধু শুরু হয়নি, তা একেবারে আছড়ে পড়ছে সীমান্তবর্তী এলাকাতেও। গতকাল আমরা দেখেছি মালদা সীমান্তে সুখদেবপুর এলাকায় কিভাবে বাংলাদেশিদের প্ররোচনা, যার ফলে বিজেপি এবং বাংলাদেশিদের একটা বিরাট অংশের মানুষ মিলে তারা ইট পাথর এমনকি বোমাবাজিও করলো ভারতীয় মানুষদের উদ্দেশ্য করে। তাতে 2 জন বিএসএফ জওয়ান আহত পর্যন্ত হয়েছে। তাদের তরফ থেকে তারা অভিযোগ করছেন, কিন্তু পরিষ্কার যে চিত্রটা দেখা যাচ্ছে তা হলো ভারত তার নিজের সীমানায় কাঁটাতারের বেড়া দিচ্ছে। এটা ভারতের অধিকার, ভারত তার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তার সীমানায় কাঁটাতারের বেড়া দিতেই পারে। এতদিন কেন দেওয়া হয়নি প্রশ্নটা উঠতে পারে খুব স্বাভাবিকভাবেই। ভারত আর বাংলাদেশের মধ্যে যে বিস্তীর্ণ সীমারেখা রয়েছে তার অনেকটাই বা বেশিরভাগটাই বলা যেতে পারে যা এই বাংলার সঙ্গে সম্পৃক্ত। ভৌগোলিক কারণ হোক এবং প্রাকৃতিক যে অবস্থান, সেই অবস্থানের কারণে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, এটা বাস্তব। কিন্তু তথাপি দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকার কারণে এই কাঁটাতার না থাকা সত্ত্বেও একটা নিরাপত্তার বিশ্বাস বজায় ছিল। কিন্তু সেটা ক্রমান্বয়ে যখন ভঙ্গুর অবস্থায় তৈরি হয়েছে তখন ভারত মনে করেছে তার সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন আছে। তার কারণ বাংলাদেশে ক্রমাগত যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, যেভাবে একের পর এক জঙ্গি সংগঠনের নেতাদের যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল তাদেরকে বিনা বাধায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা জেল থেকে বেরিয়ে এসে যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করছে, এবং যে অনুপ্রবেশের সমস্যা আগেও ছিল সেই অনুপ্রবেশের সমস্যা আরও বেড়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, এবং সেখানে শুধুমাত্র সাধারণ মানুষ নয় এমনকি জঙ্গি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে, এরকম একটি অবস্থায় তো ভারত তার সীমানায় কাঁটাতারের বেড়া দেবে, এটা তো খুব বাস্তব। কিন্তু বিজেপি বা বাংলাদেশিদের বাধা কেন? কিসের অসুবিধে ইউনূসের? তারা কি জঙ্গি ঢোকানোর যে পরিকল্পনা করেছে কাঁটাতারের বেড়া দিলে সেই পরিকল্পনা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তারা কাঁটাতার দিতে বাধা দিচ্ছে? প্রশ্নগুলো খুব জোরালো হচ্ছে। গতকালও আমরা দেখলাম সুখদেবপুর অঞ্চলে বাংলাদেশিরা ভারতীয় সীমানায় ঢুকে পড়ে তাদের ফসল কেটে নিয়ে চলে যাবার অভিযোগ উঠল, এবং সেটাকে যখন বাধা দেওয়ার চেষ্টা করা হলো তখন বিএসএফের দিকে তেড়ে এলেন বাংলাদেশিরা, ইট পাথর এমনকি বোমা বর্ষণ পর্যন্ত করা হলো। প্রতিরোধে গ্রামবাসীরাও তেড়ে গেলেন। এক চূড়ান্ত অশান্তির বাতাবরণ, অনেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো। এই উস্কানি, এই প্ররোচনা কেন? সামরিক শক্তির কথা ছেড়েই দিন, তার কারণ সামরিক শক্তিতে যতই বাংলাদেশ আস্ফালন করুক না কেন ভারতের ধারে কাছে পৌঁছয় না, সেটা বাংলাদেশও খুব ভালো করে জানে। তা সত্ত্বেও এই প্ররোচনা কেন? কারণ কি এটা যে প্ররোচনায় পা দিয়ে ভারত এমন কোনো পদক্ষেপ নিয়ে নেবে, একটা গুলি চালিয়ে দেবে, 2 জন বাংলাদেশি মারা যাবে, তাকে ইস্যু করে রাষ্ট্রসংঘে চলে যাবে ইউনূস গভর্নমেন্ট, তাকে ইস্যু করে বিশ্ববাসীর কাছে দেখাবে দেখো ভারত আমাদের ওপর গুলিবর্ষণ করছে। ভারত এতটা অমানবিক নয়। ভারত যথেষ্ট ধৈর্যশীল বলে গতকালের এই ঘটনার পরেও কোনো রকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। গোটা পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রেখেছি। এক অদ্ভুতভাবে খিলাফতি আইন যেন তৈরি হচ্ছে বাংলাদেশে,
ইতিমধ্যেই সেখানে সংস্কার নামক যে খেলাটা খেলা হচ্ছে, সেই সংস্কার খেলার নাম দিয়ে সেখানকার সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে। আর সেই সংবিধানের প্রস্তাবনা কি না, সংবিধানে থাকা ধর্ম নিরপেক্ষতা শব্দটিকে মুছে দাও, তাহলে সেখানে খিলাফত আইন কায়েম করা যাবে। সেখানে একাধিক জায়গায়, খুলনা থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে, রাজশাহী থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে সর্বত্র আমরা দেখছি ইসলাম ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন তথাকথিত, তারা বা বিভিন্ন মৌলবাদী সংগঠনের যারা নেতা রয়েছেন, তারা বলা ভালো, তারা রীতিমতো জনসভা করছেন এবং সেখানকার মানুষদের রীতিমতো উস্কাচ্ছেন ধর্মীয়ভাবে। এবং তারা বলছেন যে একমাত্র ইসলাম আইন কায়েম হলেই নাকি বাংলাদেশের নাগরিকরা সেখানে সুব্যবস্থা পাবে, সুশাসন পাবে। সত্যিই কি তাই? আজকের সানডে এডিটোরিয়ালে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসার আগে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আমার স্টুডিওতে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে শক্তি মৈত্র, শক্তিদা, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দূরবর্তী স্থান থেকে ঝন্টু বড়াইক, অধ্যাপক ঝন্টু বড়াইক। ঝন্টুদা, আপনাকে স্বাগত জানাই। এবং বাংলাদেশ থেকে রয়েছেন পররাষ্ট্র বিশেষজ্ঞ তথা রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাই। খুব স্বাভাবিকভাবেই তিনি হাত তুলে আমাদের আশ্বস্ত করছেন যে আমরা আছি, আমরাও চাই বাংলাদেশ আমাদের সঙ্গে থাকুক, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে প্রশ্ন উঠছে এক নয় একাধিক। আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু চলে যাব সুখদেবপুরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ী। সোমক, একটু জানতে চেষ্টা করব যে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সুখদেবপুর সীমান্তে, তো খুব স্বাভাবিকভাবেই সেখানে আজকের কি পরিস্থিতি, সেখানকার মানুষ কি বলছেন? দেখো, গতকালকে বাংলাদেশি নাগরিক এবং বর্ডার গার্ড বাংলাদেশ ভালো করেই টের পেয়েছে ভারতীয় সীমান্তে ঢুকলে কি পরিণতি হতে পারে। এর আগেও দেখা যেত বর্ডার গার্ড বাংলাদেশ বারবার যে কোনো সময় কোনো ফ্ল্যাগ মিটিং হয়, সেক্ষেত্রে বিএসএফ এবং বিজিবি থাকে, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ অদ্ভুতভাবে কোনো সমস্যা হলে তাদের সিভিলিয়ান যারা তাদেরকে নিয়ে চলে আসে এবং সেক্ষেত্রে সিভিলিয়ানরা অশ্রাব্য ভাষায় বিএসএফকে গালিগালাজ করতে থাকে। একটাই উদ্দেশ্য থাকে যে কোনোভাবে কোনো বিএসএফ মাথা গরম করে গুলি চালিয়ে দিলে বা মারধর করে দিলে সেই ব্যাপারটাকে ভিডিও ছবি তুলে ইন্টারন্যাশনাল ইস্যু করবে যে সীমান্তে বিএসএফ মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু গতকালকে তা হয়নি। একদম বিএসএফ নিজের জায়গায় দাঁড়িয়েছিল। সাধারণ যারা চাষ করছিল তাদের উপর হামলা চালায় বাংলাদেশি নাগরিকরা এবং ভারতীয় চাষিরা পাল্টা তেড়ে গেলে সেখান থেকে কার্যত পালিয়ে বাঁচে। কিছুক্ষণ পর কয়েক হাজার লোক নিয়ে আসে এবং ঠিক ওপারেই রয়েছে বাংলাদেশের চৌকা সীমান্ত, হচ্ছে চৌকা এলাকা, যেটা চাঁপাইনবাবগঞ্জ জেলার হচ্ছে শিবগঞ্জ থানার অন্তর্গত বিনোদপুর ইউনিয়ন। আমাদের যেমন গ্রাম পঞ্চায়েত হয়, ওদের ইউনিয়ন পর্ষদ হয়। বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত, সেখান থেকে হাজার হাজার লোক নিয়ে এসে কোথা থেকে এত লোক জড়ো করলো, তার মানে আগে থেকে প্রি প্ল্যান করেছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের জড়ো করে এবং তারা বোম নিয়ে এবং ধারালো অস্ত্র নিয়ে ভারতীয়দের উপর চড়াও হয়, কিন্তু পাল্টা যখন ভারতীয়রা লাঠি সোটা নিয়ে তেড়ে যায়, কার্যত সেখান থেকে তারা পালিয়ে বাঁচে। এরপর বিএসএফ এর সাথে বিজিবির বৈঠক হয়, সেখানে পরিষ্কার বিএসএফ জানিয়ে দিয়েছে কোনোভাবেই সীমান্তে তারা এসব বেয়াদপি বরদাস্ত করবে না এবং মালদা জেলায় যে 171 কিলোমিটার মধ্যে যে 20 কিলোমিটার কাঁটাতারহীন এলাকা রয়েছে, তার মধ্যে বিস্তীর্ণ এলাকা রয়েছে হবিবপুর এলাকাতে, আর সুখদেবপুরে রয়েছে 20 মিটার এলাকা। দ্রুত তারা এখানে কাঁটাতার দেবে, কারণ কাঁটাতার ভারত যেখানে দিচ্ছে সেটা ভারতীয় মাটি, সেটা কোনো বাংলাদেশের মাটি না এবং 150 গজের ভেতরেই ভারত কাঁটাতার দিচ্ছে। তাদেরকে কাঁটাতার দিতে হবে এবং কাঁটাতার তারা দেবে। এবং সাধারণ যারা স্থানীয় গ্রামবাসীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দিনের পর দিন এসে ফসল কেটে নিয়ে যাবে, এখান থেকে অনুপ্রবেশ করাবে, পাচার করাবে থেকে শুরু করে স্মাগলিং বিভিন্ন রকম কাজকর্ম চলবে, সেটাও তারা বরদাস্ত করবে না। অযথা কেন তাদের এলাকার নাম তারা বদনাম করবে এই বাংলাদেশি নাগরিকদের জন্য। এবং বর্ডার গার্ড বাংলাদেশ অদ্ভুত একটা নেক্সাস ছড়ায় বাস করতে দেখে থাকবে। আন্তর্জাতিক সীমান্ত অর্থাৎ
যেখানে আন্তর্জাতিক স্থলবন্দরগুলি রয়েছে, যেমন পেট্রাপোল, মোহদীপুর, হিলি, এই সব জায়গাতেই তাদেরকে দেখা যায়। কোনো সীমান্তে তাদেরকে পাহারা দিতে দেখা যায় না। আমাদের বিএসএফ যেরকম পাহারা দেয়, অর্থাৎ কাঁটাতারের পাশে যেমন বিএসএফ পাহারা দেয়, এপারে এবং ওপারে ভারতীয় ভূখণ্ডে পাহারা দেয়, তাদেরকে দেখা যায় না। তারা গ্রামে বসে থাকে এবং গ্রাম থেকে বসে নেক্সাস চালায়, অর্থাৎ ক্যাম্পে টাকা দিলেই তুমি গরু পাচার করো, তুমি সোনা পাচার করো, তুমি স্মাগলিং করো, তুমি অনুপ্রবেশ করো ভারতে, যা ইচ্ছা তাই করো, চুপ করে বসে থাকবে। শেখ হাসিনার যখন সরকার ছিল কিছু চুপিসারে করতো, এখন প্রকাশ্যে চলে এসছে। এবং বর্ডার গার্ড বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, একদম জামাতপন্থী যেসব আধিকারিক, যারা শেখ হাসিনার সময় যাদেরকে রিজার্ভে রাখা হয়েছিল এবং ধর্মনিরপেক্ষ আধিকারিকদেরকে সামনে রাখা হতো যাতে কোনো রকম সমস্যা না হয়, এবং যারা ডাইনামিক আধিকারিক তাদেরকে সামনে রাখা হতো, তাদেরকে সব বসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিআরএস দিয়ে দেওয়া হচ্ছে, কোথাও রিটায়ার করিয়ে দেওয়া হচ্ছে, এবং একদম ধর্মান্ধ জামাত অনুগামী যেসব আধিকারিক রয়েছে তাদেরকে সীমান্তে বসানো হয়েছে, এবং এদের প্ররোচনাতেই এই কাজগুলো করে যাচ্ছে বাংলাদেশি নাগরিকরা। এবং একেবারেই আমি সোমক তোমাকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে বলবো এবং আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। খুব স্বাভাবিকভাবেই সোমক ছিলেন একেবারে সুখদেবপুর সীমান্তবর্তী এলাকা থেকে, যেখানে গতকাল এক রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বলা যায়, এবং সেখানে দাঁড়িয়ে আজকে থমথমে একটা পরিস্থিতি। কোথাও বাংলাদেশের মানুষদের এতটুকুও কিন্তু আঁচড় তৈরি করার চেষ্টা করেনি ভারত। ভারতের তরফ থেকে কোনো রকম কোনো প্ররোচনার প্রচেষ্টা আজকে পর্যন্ত হয়নি। কিন্তু গতকালের এই ঘটনার পর যারা বাংলাদেশের সীমান্তে ছিলেন তারা কি বলেছেন, আমরা ধরছি না, এই কারণে ধরছি না। তারা ওপক্ষ থেকে তারা বলেছেন, এপার থেকে ভারতের যারা ছিলেন তারা বলেছেন আমরা তাদের দুজনের কথাই ধরছি না। কিন্তু বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা তারা কি বলছেন, ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক মঞ্চ থেকে কোনো রাজনৈতিক নেতাই গতকালের ঘটনা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত সেভাবে করেননি। গোটা ঘটনাটা বিএসএফ দেখছেন, বিএসএফ বলেছেন পরিস্থিতি স্বাভাবিক, কোনো অশান্তির বাতাবরণ নেই, সবটাই ঠিক করে ফেলা গেছে। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি, এবং রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই চাইছে নির্বাচনে এসে তারাই সরকার গঠন করবে, তাদের এই আকচাকচিতে তারা কি বলছেন, গণপরিষদের এক নেতা নুরুল হক নূর কালকের এই ঘটনার পর কি বলেছেন একবার শুনুন। একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন, সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, শূন্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। আমাদের বিজেপি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজেপির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এই যে বক্তব্য, এই বক্তব্য কি উস্কানিমূলক বক্তব্য নয়? তিনি যা বক্তব্য পেশ করছেন একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, ভারত বিদ্বেষী তো ছেড়েই দিলাম, যেভাবে যুদ্ধের প্ররোচনা দিচ্ছে, তিনি কি চাইছেন ভারত যুদ্ধে অগ্রসর হোক? সামলাতে পারবেন তো? আনোয়ার ভাই, পরিষ্কার একটু জানতে চাইবো যে আমরা ধরে নিলাম আপনারা যে অভিযোগ করে আসছিলেন দীর্ঘ সময় ধরে যে হাসিনা স্বৈরাচারী, তিনি দেশের গণতন্ত্রকে ধূলিসাৎ করেছিলেন, বেশ, তো তার পরবর্তী যে বাংলাদেশ এই মুহূর্তে তৈরি হয়েছে, সেখানে যেভাবে মৌলবাদীদের আস্ফালন আমরা লক্ষ্য করছি, যেখানে ভারত বিদ্বেষ এক অদ্ভুত পরিস্থিতির জায়গায় তৈরি হয়েছে, এই বাংলাদেশ আপনারা চেয়েছিলেন? ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালক এবং আমার পাশে যে সব আলোচক যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের একটি শুনছিলাম, কিন্তু একটি বিষয়ে আমার আপত্তি আছে, বিনয়ের সাথে আপত্তি করব। এর আগে কয়েকটি তথ্য আমি বলতে চাই।
সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সীমান্তের মাঝে পঞ্চম। আপনি যদি স্ট্যাটিস্টিক চিন্তা করেন, তা পঞ্চম বড় সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত। কিন্তু গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটেছে, বিশেষ করে সুখদেবপুর সীমান্তে, এই সুখদেবপুর সীমান্তে হচ্ছে বাংলাদেশের যে সুন্দররেখার 177 নম্বর পিলারের পাশে মূলত ফ্যাক্ট ছিল, এখানে বাংলাদেশে এই সীমান্তের ভিতরে ভারতের কিছু সংখ্যক লোক এসে কয়েকটি আম গাছ কেটে নেয়, যেটি আমরা মোটামুটি কনফার্ম হতে পেরেছি বাংলাদেশের মোটামুটি বিজিবির 59তম যে আপনার ব্যাটালিয়নের অধীনে মিস্টার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার বরাত ধরে তিনি বলেছেন যে এই আম গাছগুলো কাটার কারণে বাংলাদেশের যে যারা চাষি আছে বা প্রান্তিক যে মানুষগুলো আছেন তারা তার প্রতিবাদ করে, যে কারণে একটা পর্যায়ে একটা মব তৈরি হয়েছিল। আপনি ঠিক যথার্থই বলছিলেন যে একটি বড় ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে পরবর্তীতে বিজিবি এবং বিএসএফ তারা বৈঠকের মাধ্যমে এটি সমাধান করতে করেছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই মবকে বিতাড়িত করতে গিয়ে বিএসএফ কিন্তু সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করেছে, যেখানে সাউন্ড গ্রেনেড কিন্তু আন্তর্জাতিক যে আপনার যে আইন, এটি কিন্তু সুস্পষ্ট লঙ্ঘন। সো এই সাউন্ড গ্রেনেডের ক্ষেত্রে আমরা আসলে খুবই মর্মাহত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ পেয়েছে। হোসেন ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি দাদা ভাই, এই কারণে করছি যে আপনি বলছেন হ্যান্ড গ্রেনেড নাকি বিএসএফ পাঠিয়েছে। আপনাকে আমরা ছবি দেখাবো যে বিএসএফরা কিভাবে আহত হয়েছে ওপারের থেকে ছুটে আসা ঢিল, পাথর এবং বোমার কারণে। দেখুন আমার স্ক্রিনে যে ছবি যাচ্ছে, বিএসএফ এর 2 জন কর্মী তারা আহত হয়েছেন বাংলাদেশের দিক থেকে ছুটে আসা বোমার আঘাতে। আমি অস্বীকার করছি না এদিক থেকেও ঢিল, ইট, পাথর নিক্ষেপ করা হয়েছে, যে কারণে ওখানে আহত হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে 4 থেকে 5 জন আহত হয়েছে। তো আমরা কোনো আহত বা নিহত বা কোনো সংঘর্ষ, কোনো উত্তপ্ত পরিস্থিতি, কোনোটি আসলে আমাদের জন্য সুখকর নয়। বিশেষ করে ভারত বাংলাদেশের যে মৈত্রী, সে দীর্ঘদিনের মৈত্রী। আমরা এই ছোটখাটো সীমান্ত উত্তেজনা, বিশেষ করে আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্ক, এই বিষয়গুলোকে নিয়ে মিডিয়ার ট্রায়াল আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে আমরা যারা মিডিয়াতে আছি, আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের কিন্তু একটা সহনশীল ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ আপনাদেরকে বিচারকের ভূমিকা থাকতে হবে। তাহলে আমাদের সেখানেই তো প্রশ্ন, আমরা তো সেটাই চাইছি হোসেন ভাই, এবং সেখানেই তো প্রশ্ন যে ভারত তার নিজের সীমানায় কাঁটাতারের বেড়া দেবে, অসুবিধাটা কোথায় বাংলাদেশে? কেন বাধা দেওয়া হচ্ছে? না, সীমানায় কাঁটাতারে বেড়া দিতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। বাংলাদেশে আপত্তি হচ্ছে বাংলাদেশের সীমানায় ভিতরে ঢুকে কাঁটাতারের যদি বেড়া দেওয়া হয়, এটি বাংলাদেশের আপত্তি। এবং বাংলাদেশের 177 নম্বর পিলারের ভিতরে এসে কয়েকজন দুষ্কৃতিকারী, কয়েকজন তারা এসে আম গাছ কাটতে এসেছে, যে কারণে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে। এই কথাগুলো আসলে মিডিয়াতে আসা দরকার। জি, এক নয় একাধিক জায়গায় আমি জানি হোসেন ভাই, যেখানে আপনি যদি শুধুমাত্র আম গাছ কাটার কথা বলে থাকেন, আমার কাছে একাধিক ফুটেজ রয়েছে যেখানে আমরা দেখাবো যে বাংলাদেশিরা এসে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে চলে গেছে, ছাগল চুরি করে নিয়ে চলে গেছে, এরকম একাধিক অভিযোগ ভারতীয়রাও করেছে। তো তার কারণে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। আমি একটু ঝন্টুদার কাছে যাবো। ঝন্টুদা, কিভাবে দেখছেন গোটা ঘটনাটাকে? না, আমার দেখার কিছু নেই ভাস্কর বাবু। আন্তর্জাতিক একটা অনুষ্ঠান হচ্ছে আপনার চ্যানেলে, আন্তর্জাতিক রিপ্রেজেন্টেটিভ একজন অধ্যাপক আছেন ওপারে। আমাদের নৈতিক দায়িত্ব আন্তর্জাতিক স্তরে নিঃশর্ত নিরপেক্ষভাবে খবরটাকে আপনার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা, কারণ বাংলাদেশের অগণিত আমার আপনার একই সংস্কৃতির প্রাণের বাঙালি ভাই বোনেরা দেখছেন অনুষ্ঠানটা। আমি আপনাকে বলি, কালকে এই ঘটনার পরে বিজিবির সাথে বিএসএফ এর যে যৌথ মিটিংটা হয়েছিল, যার পরে যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট বেরিয়েছিল, যেটা বাংলাদেশের কোনো নেতা বা ভারতের কোনো নেতার প্রেস কনফারেন্স নয় উত্তেজনামূলক, সেখানে যে স্টেটমেন্টটা বেরিয়েছিল আফটার কনক্লুশন অফ দ্য হোল চ্যাপ্টার কালকের ঘটনায় সুখদেবপুরের, সেখানে ভাস্কর বাবু যে লাস্ট পর্যন্ত যে সহমতি পত্রটা, সেটা হচ্ছে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ডেকোরাম, সেখানে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা রক্ষীরা যেখানে সই করেছিল, সেখানে কোথাও ভারতের বিএসএফ এর দ্বারা বোম বা হ্যান্ড গ্রেনাইট ছোড়ার কোনো কথা লেখা ছিল না। অর্থাৎ আমার কথা নয়, বাংলাদেশের ওপারের যারা বলছেন, বা আপনার কথা নয়,
আপনারা কি একেবারে। ফুটেজ দেখাবেন? আমরা ভারতের থেকে ফুটেজ দেখালে সেটা বায়ার হতেই পারে, মেনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু যৌথ যে মেমোরেন্ডামটা কালকে প্লেস হয়েছিল তাতে একটা কথা বলা হয়নি যে বিএসএফ বোম ফেলেছে। দ্বিতীয় কথা আমি আপনাকে বলি, এটা র্যাডক্লিফ লাইন, বাংলাদেশের নিরাপত্তা রক্ষী তারা কিন্তু একটা বারও প্রেস কনফারেন্স করে বলেনি ভারত বাংলাদেশের সীমা দখল করেছে। র্যাডক্লিফ লাইন ইন্টারন্যাশনাল জেনিভা কনফারেন্স মেনে যে লাইন, এবং 2015-তে তৎকালীন হাসিনা সরকারের সাথে ভারতের যে বর্ডার ট্রিটিটা হয়েছিল সেই শর্ত মেনে ভারত 150 গজ ছেড়ে যে বর্ডারটা করছে, সেই বর্ডার যে ভুল সেটাই ভারত বাংলাদেশের জমি দখল করেছে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের অফিসিয়াল কোনো রিপোর্ট, কোন রকম প্রেস ব্রিফ একটাও দেখাতে পারবে না বাংলাদেশের ও তরফ থেকে। অর্থাৎ ধরে নিলাম অফিসিয়ালি ভারত কিন্তু তার স্ট্যান্ড ঠিক রেখেছে। এবার যদি বাংলাদেশের কোনো আমি এটা নিয়েও হোসেন সাহেবের কাছে যাব, কিন্তু তার আগে একটু শক্তিদা আপনার কাছে আসবো। এই কারণে আসবো যে হাসিনার সাথে ভারতের যে চুক্তি, হাসিনার সরকারে থাকাকালীন যে ভারতের যে সীমানা নিয়ে চুক্তি, যেটা একটু আগেই ঝন্টুদা বলছিলেন, হঠাৎ করে এখন ইউনূসের অন্তর্বর্তী সরকার বা তাদের এই মুহূর্তে যারা রাজনৈতিক দলের নেতা বা মাথারা যারা রয়েছেন তারা বলছেন ওই চুক্তি তারা মানেন না। এভাবে দুটো সরকারের বা দুটো দেশের মধ্যে হওয়া চুক্তি মানি না বললেই কি না মানা যায়? না, কখনোই না। ব্যাপারটা আমি পরিষ্কারভাবে বলি যে ইউনিস গভর্নমেন্ট যখনই উনি প্রেসিডেন্ট হয়ে চলে এলেন তাড়াতাড়ি বাংলাদেশে, এবং হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নেমে যখন সেকেন্ড দিনই ছাত্রদের হাতে গ্রেনেড এসএলআরগুলো ব্যবহৃত হলো, তখনই বোঝা গেল যে মৌলবাদী কোনো একটা শক্তি এই ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচিত একটা সরকারকে ক্ষমতাচ্যুত করছে। এখন সবচেয়ে বড় কথা যেটা আমাদের ওপার থেকে বসা এক ভাই বললেন যে ওনার আপত্তিটা হচ্ছে ভারতের সেনাবাহিনী নাকি ওনাদের জমির অভ্যন্তরে প্রবেশ করে সেখানে কাঁটাতার দিচ্ছেন। একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখা উচিত যে ভারতবর্ষ, এটা উনি ঠিকই বলেছেন যে যত বড় সীমান্তে কাঁটাতার দেওয়া আছে বোধহয় অল ওভার ওয়ার্ল্ডের 5ম স্থান। সেই জায়গায় আজকে সুখদেবপুরে, মালদার অন্তর্গত সুখদেবপুরে ওই 20 মিটার কাঁটাতার দিতে গিয়ে কেন, এবং পরিষ্কারভাবে আপনিও দেখিয়েছেন, আমরাও দেখলাম যে 150 গজ গ্যাপ রেখে ভারতের অভ্যন্তরের জমি, এবং এটা আগে যখন হাসিনা সরকার ছিল কেন দেয়া হয়নি এই প্রশ্নটা যেমন উঠতে পারে, ঠিক এইটাও পাশাপাশি উঠছে যে তখন এই রকম মৌলবাদের নামে দুটো দেশের যে আত্মিক একটা সম্পর্ক ছিল, ভাষার সম্পর্ক ছিল, এপার বাংলা ওপার বাংলা একাত্মতায় পরিণত হয়েছিল, সেইটা পরিবর্তিত হওয়ার পর থেকেই আজকে এই যে কটা আম গাছ কেটে নেওয়া নিয়ে তার জন্যে মানুষ খুনোখুনি হবে, কটা জামরুল গাছ কেটে নেওয়া নিয়ে মানুষ, এবং এই সীমান্তবর্তী অঞ্চল দিয়ে জঙ্গিরা প্রবেশ করছে, নেশাজাত দ্রব্য গবাদি পশু পাচার হচ্ছে, এখানে আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে একটা বিচ্ছিন্নতামূলক এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করা হচ্ছে। আপনারা জেনে রাখুন, আমরা কখনোই ভারতবর্ষের মানুষ কখনোই পররাষ্ট্র নীতি, যেটা অত্যন্ত টাচি ব্যাপার, সেখানে রাজনীতি করতে চায় না। কারণ এইখানকার আজকে ওপার বাংলার লক্ষ লক্ষ মানুষ, ভাই বোনেরা বা বয়োজ্যেষ্ঠ মানুষরা যেটা পরিধাবন করছেন, আমাদের কথা শুনছেন, আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের জমি অন্যের হাতে ছেড়ে দেওয়ার মতো উদার মানসিকতা আমাদের নেই। যেমন ঠিক পরের জমি কেড়ে নেব, পরের সীমান্ত থেকে আমাদের সেই আগ্রাসন নীতিও আমাদের নেই, মানসিকতাও নেই। এটাই আপনাকে আমরা একেবারে আমি সরাসরি আবার একটু হোসেন ভাইয়ের কাছে যাব। হোসেন ভাই কি বলবেন? জি, আমি দাদার প্রতি অত্যন্ত বিনয়ের শ্রদ্ধার সাথে বলছি যে কিছু কিছু জায়গায় আমার আপত্তি আছে। সেটা হচ্ছে তিনি বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকারকে বিদায় করা হয়েছে, যেটি আসলে অত্যন্ত অবজেকশনেবল। কারণ গত 17 বছরে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক সরকার বিরাজমান ছিল না। যা ছিল সেটা ছিল ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের প্রেসক্রিপশনে চলা একটি সরকার, যেখানে নির্বাচন হয়েছিল রাতের আধারে সুরে ছাদে, অর্থাৎ একটা ডেড অফ নাইট। মানুষ ভোট দেয়নি, কোনো ভোট যেটা ভোট দিয়েছিল যেটি তৎকালীন ফ্যাসিস্ট যে রেজিম ছিল তারই একটি প্রধান নির্বাচন দলনেতা বলেছেন যে সামনে নির্বাচনগুলো মধ্যরাতে হবে না, বেশি রাতে হবে না।
এরকম একটি সরকারকে যদি আপনারা বৈধতা দিতে চান যে সেটি গণতান্ত্রিক ছিল, সেখানে বাংলাদেশের আপামর জনগণ আপনাদের বিরোধিতা করবেই। এখন আসুন, আপনারা প্রতিবেশী যে সম্পর্কগুলো আপনারা কিন্তু নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সাজারেট করছেন, কিছু ক্ষেত্রে আপনার রিডান্ডেন্সি আপনাদের ভিতর থেকে আসছে। সেটা হচ্ছে আপনাদেরকে সবসময় ভারতকে একটি পলিসিতে আসতে হবে, সেটা হচ্ছে ভারতের বাংলাদেশের সাথে ভারতের মৈত্রী হবে, সম্পর্ক হবে, মানে একটা কান্ট্রি টু কান্ট্রি। ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক হাসিনার সাথে হবে না, তাহলে কিন্তু ফরেন পলিসিটাকে কি করে না, রেসপেক্ট করে না। এখন আসুন দেখুন, বাংলাদেশে আপনারা জঙ্গিবাদ বলছেন, মৌলবাদ বলছেন, অথচ এই ভারত কিন্তু পাকিস্তান আফগানিস্তান যখন এখন যুদ্ধ অবস্থা চলছে, ঠিক তেমনি মুহূর্তে আজকে কিন্তু আরব আমিরাতে গিয়ে আজকে সেই তালেবানদেরকে নিয়ে এসে তাদের সাথে বসছে, আফগানিস্তানে বসছে। তখন কিন্তু আপনাদের জঙ্গিবাদের সমস্যা নেই। জঙ্গিবাদের সমস্যা তখনই তৈরি হয়েছে যখন হাসিনা দেশ থেকে পালিয়েছে। এটা খুবই অবজেকশনেবল এবং আপনাদের ফরেন পলিসি এখানে অবশ্যই একটি কারেকশন আসা দরকার। তারপরে আসুন, আপনারা দেখেন, আপনি বলছেন যখন হাসিনা পালিয়েছে তখন জঙ্গি অবস্থা তৈরি হয়েছে, সেটা কি খুব মানে অস্বাভাবিক বিষয় হোসেন ভাই? তার কারণ আপনি খুব ভালো করে জানেন যে হাসিনা চলে যাওয়ার পর আপনাদের দেশে কতজন জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যাদেরকে জঙ্গি বলেন তাদেরকে বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক বলে মনে করতে চায়। আপনারা যাদেরকে জঙ্গি বলেন, আমরা শুধু নয়, গোটা বিশ্ব বলছে যে এবিটি সংস্থাটি গোটা বিশ্বে নিষিদ্ধ, তাদের নেতাদের, তাদের সংগঠনের সদস্যদের আপনারা মুক্তি দিচ্ছেন। আপনারা বলছেন তারা আপনাদের দেশপ্রেমী। 2001 থেকে 2019 সাল পর্যন্ত আমেরিকান জর্জ ডব্লিউ বুশের যে একটা ডিক্টেশন ছিল যে সারা বিশ্বে মৌলবাদ জঙ্গিবাদ তৎপরতা বন্ধ করার জন্য, এমত অবস্থায় দক্ষিণ এশিয়া ভারতকে তাদের অন্যতম পার্টনার মনে করা হতো। এই ভারত বাংলাদেশের ব্যাপারে বলেছে হ্যাঁ এরা জঙ্গিবাদ, এরা মৌলবাদ, এরা এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, এগুলো সব কল্পিত শব্দ। এরকম কোন অস্তিত্ব বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের মানুষ অনেকটা স্বাধীনতা প্রেমিক, বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতাহীন সংবিধান চায়। হোসেন ভাই, আমি সরাসরি উত্তর চাইছি। বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতাহীন একটি সংবিধান চায়। হ্যাঁ, এটা একবারে যৌক্তিক। কারণ হচ্ছে দেখেন, সেকুলারিজম, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, তো আপনি সংবিধানের সেকুলারিজম কেন রাখবেন? এটা কন্ট্রাডিক্ট করে, টোটালি কন্ট্রাডিক্ট করে। মানুষের কথা হচ্ছে ইসলামের। বেশ, আপনি সরাসরি স্বীকার করছেন যে বাংলাদেশকে একটা ইসলাম কান্ট্রি তৈরি করার উদ্যোগ আপনারা গ্রহণ করছেন। আমি আমি আপনার কাছে আসবো, আমি একবার অবশ্যই জ্যোতির কাছে তার আগে যাওয়ার চেষ্টা করব। যদি এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের অবস্থান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে ভারতীয় সরকার এই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশের এই মানে প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা তো ভারতের পক্ষেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রের কি ভূমিকা হওয়া উচিত? দেখুন, অবাক হওয়ার কিছু নেই যে আজকে যিনি আপনার বাংলাদেশ থেকে যিনি প্রতিনিধি রয়েছেন, এটা বেসিক্যালি যেটা হয়েছিল সেটা হচ্ছে 71 সালের পরে বা 47 সালের পরে, যেটা হচ্ছে আপনি দেখবেন মানে মুখে ব্লিচ করলে, শরীরের ভিতরে যদি ক্যান্সার থাকে, আপনি যদি মুখে ব্লিচ করে থাকেন, তার মানে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন না সব কিছু ঠিকঠাক রয়েছে, গণতন্ত্র রয়েছে, সেকুলারিজম রয়েছে, প্লুরালিজম রয়েছে। কিন্তু ব্যাপারটাও সেটা তো মুখে ব্লিচ করা, কিন্তু ভিতরে তো ক্যান্সার মানে ভর্তি হয়ে যাচ্ছে। আজকে এই যে ইসলামের ভিতরে যে গণতন্ত্র নেই, সেটা তো 56খানা ইসলামিক কান্ট্রি দেখলেই বোঝা যায়। তো সুতরাং আমরা এতদিন যেভাবে একটা মেকি ধর্মনিরপেক্ষতা বা আমাদেরকে ওই বিলিভ করার মতো যে সব কিছু এভরিথিং ইজ ওয়েল ইন বাংলাদেশ, তার প্রমাণ তো আজকে দেখতে পাচ্ছেন। এবং যিনি এখানে বসে বলছেন যে ইসলামে রয়েছে মানে ইসলামিক কান্ট্রি, তো বেসিক্যালি আপনি দেখুন না 1971 সালে যে 70 সালে যে ভোটিং হয়, সেখানে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোটিং পেয়েছিল, আর আওয়ামী লীগের বিরোধী যে বাঙালি জাতীয়তাবাদের বিরোধী কত পার্সেন্ট ভোটিং হয়। পরবর্তীকালে আপনার যারা মুজিবুর রহমানকে হত্যা করে মানে 75 সালের পরে, সেই মুজিবুর রহমানের হত্যাকারীদের যে বড় অংশ, সেই বড় অংশ তো এখনো পর্যন্ত বাংলাদেশে ছিল। সুতরাং তাদেরকে চাপা দেওয়া ছিল, বেশি দিন এটা চাপা দেওয়া পসিবল ছিল না, যার আজকে ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। কোথাও তো গণতন্ত্র নেই। ইরাক, সিরিয়া থেকে শুরু করে আপনি বলুন না, পার্সিয়ান সিভিলাইজেশন আছে আজকে, সে 21 বছর লেগেছে ইসলামের শেষ করতে। আজকে আপনার মেসোপটেমিয়ান সিভিলাইজেশন আছে, উত্তর হচ্ছে 28 বছরের সময় লেগেছে শেষ করতে। বা ইজিপশিয়ান সিভিলাইজেশন 56 বছর লেগেছে ইসলামের শেষ করতে। বাংলাদেশে আজকে
ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল বরকাত তিনি বলছেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হিন্দু শূন্য হবে, আজকে 7%। অথচ আমাদের এখানে দেখুন, আপনি দেখুন মানে মুসলিম পার্সেন্টেজ কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। এরা তো ইন্দিরা মুজিব চুক্তিকে ভায়োলেট করেছে, এরা হচ্ছে আপনার নেহরু লিয়াকাত চুক্তিকে ভায়োলেট করেছে। সুতরাং ইন্ডিয়া হ্যাজ এভরি রাইট টু ইন্টারভিন দেয়ার ইন্টারনাল ম্যাটার অ্যাজ ওয়েল। এবার আমি বলতে চাই যে ধরুন এখানে যে কোশ্চেনটা করা হচ্ছে যে মানে এই যে প্রসঙ্গগুলো উঠলো আজকে, বলুন তো মেহফুজ আলম ইনাদের যে অ্যাডভাইজার, উনি একটা পতাকা একটা কিছুদিন আগে পাবলিশ করেছিলেন ফেসবুকে। সেই পতাকাতে উনি দেখাচ্ছেন যে মানে ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, হ্যাঁ মানে ম্যাপ যেটা মানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাকে তাদের ভূত্র অন্তর্ভুক্তিকরণ করে দেখাচ্ছে, অর্থাৎ এটা উস্কানি। ভারতের পতাকাকে তারা বলছেন যে ভারত নাকি ওনাদের সীমানায় গিয়ে এক্স্যাক্টলি, এবং ভারতের পতাকাকে আপনি ভাবুন, আজকে ভাবুন মানে বাংলা যদি যাদবপুর ইউনিভার্সিটির সামনে যদি বাংলাদেশের পতাকা রাখা হয় ওনাদের খারাপ লাগবে না? তাহলে যে কোনো ইউনিভার্সিটির সামনে ভারতের পতাকা রেখে দিয়ে যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে, তার জন্যে এনাদের তরফ থেকে কোনো কন্ডেম করা হয়েছে? কোনো অ্যাডভাইজার কোনো কন্ডেম করেছে? উত্তর হচ্ছে না। তার মানে কন্ডেম তো করেনি, বরঞ্চ তাদের তরফ থেকে উস্কানিমূলক বক্তব্য একের পর এক এসেছে। আপনার এনাদেরই অ্যাডভাইজার আসিফ নজরুল তিনি বলছেন যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। এখনো পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি উনি, এখনো পর্যন্ত একটা প্রমাণ হিসেবে উনি পেশ করতে পারেননি যে 26 লক্ষ কেন 1 লক্ষ, মানে ভিখারির দেশ যেখানে হচ্ছে চিনি পর্যন্ত মানে ভারত থেকে নিতে হয়, মানে চাল পর্যন্ত ভারত থেকে নিতে হয়। আজকে যদি আমরা সমস্ত কিছু বন্ধ করে দিই, না খেতে পেয়ে মরে যাবে, তাদের বড় বড় কথা কিসের জন্য জানেন দাদা ভাস্কর দা? তার কারণ হচ্ছে এদের যে ডিপ স্টেট, ওই বলেছিল না মেটিকুলাসলি ডিজাইন করা, ইউনিজি তো বলেছিল ওই আপনার মেহফুজ আলমকে দেখিয়ে, এই যে তাদের যে মানে তারা যাদের ছত্রছায় আজকে ক্ষমতায়, এই মেহফুজ আলম সহ আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস, যে ক্লিন্টন ফাউন্ডেশনের তাদের বাবারা তো চলে যাচ্ছে, এর বাবারা চায় মানে ক্লিন্টন ফাউন্ডেশন বা এই যে পিটার হাস বলুন বা আপনার হচ্ছে ডোনাল্ড লু বলুন, এরা চায় যে ভারতের যেহেতু ৫ম বৃহৎ অর্থনীতির দেশ এবং ভারত অদূর ভবিষ্যতে ৩য় বৃহৎ অর্থনীতির দেশ হবে, সেখানে দাঁড়িয়ে ইউক্রেনের মতো বাংলাদেশকে পজিশন করবে আর রাশিয়ার মতো ইন্ডিয়াকে প্রেজেন্ট করবে, তাহলে কি হবে? ভারতের অর্থনীতি ধসে পড়বে। আর এই যে এনাদের মতো কিছু এলিমেন্ট যারা ভারত বিদ্বেষ করছে এবং ভারতের আধিপত্যবাদ, আমি তীব্র খণ্ডন করি। কোথায় ভারতীয় আধিপত্যবাদ? কোথায় শেখ হাসিনাকে রাখার জন্য একটা প্রচেষ্টা করা হচ্ছে বারবার করে? যেহেতু ভারত হিন্দু মেজরিটি দেশ, সেই জন্য হিন্দুদের বিরুদ্ধে কথা বলার জন্য তাদের পপুলারিটি বাড়বে, সেই কারণের জন্য এনাদের ভারতের প্রতি একটু বিদ্বেষ। না হলে ভারত আমি আসবো এখানটাই আসবো, আমি একটু ঝন্টুদা আপনার কাছে যাব, হোসেন ভাই আমি আপনার কাছেও আসবো খুব স্বাভাবিকভাবেই। কি অবস্থা ঝন্টুদা একবার দেখুন, একদিকে বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তাদের একটা প্ররোচনা বা আগ্রাসনের অবস্থান তৈরি হচ্ছে এবং সেখানে জঙ্গি বা এই ধরনের সংগঠনগুলোকে এনহ্যান্স করা হচ্ছে। ঠিক তার পাশাপাশি নির্বাচন, যে ইউনুস গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, যে 3 মাস থেকে 4 মাসের মধ্যে একটা নির্বাচন সংগঠিত করে একটা সুপ্রতিষ্ঠিত সরকার সেখানে দেওয়া হবে, সেই নির্বাচন তো দূরস্থ। এখন তারা কত এটাকে বিলম্বিত করা যায়। আগামীকাল মার্কিন মানে আমেরিকায় শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। আমি একটু ঝন্টুদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সিনারিও কি বদলাবার অবস্থা চলে এসেছে? এইবার কি ইউনুসের ওপর চাপ সৃষ্টি হতে পারে? নাম্বার 1। নাম্বার 2, যেটা জানা যাচ্ছে যে ইউনুস অলরেডি স্বাস্থ্য পরীক্ষা করার অছিলায় বাংলাদেশ ছাড়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছে। কিভাবে দেখছেন? না, আমি বলি ডেফিনেটলি কাল যে সিনারিও পাল্টানোর প্রথম পদক্ষেপ শুরু হবে, এবং সেটা আমি আবারও বলছি যে ট্রাম্প ক্ষমতায় বসার আগেই কিন্তু সিনারিও পাল্টানোর প্রথম পদক্ষেপটা নিয়েছে। দেখবেন বিএনপি কে ডাকা হয়েছে, বিএনপি সরকারের এখনো তারা ক্ষমতায় বহুদিন নেই, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ খালেদা জিয়ার ছেলেকে ডেকেছে তারা ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। একেবারে অথচ স্ট্যান্ডিং যিনি পিছন দরজা দিয়ে ক্ষমতায় বসলেন, যাকে বাংলাদেশের বিভিন্ন অধ্যাপকরা নিজেদের পিঠ বাঁচাতে চাকরি বাঁচাতে বলছেন ডেমোক্রেটিক, মুশারফের মতন, পারভেজ মুশারফ যেমন ডেমোক্রেটিক হয়েছিলেন, যেমন পচিরেই তার ভান্ডারটা ভেঙে গেছিল, ট্রাম্প কিন্তু বুঝিয়ে দিয়েছেন নেই চলেগা। দেখুন জিওপলিটিক্যালি ইউনিস যেভাবে চলছে সেটা শুধু ভারতের অবস্থানগত প্রবলেমের নয়, সারা পৃথিবীর ভয়ানক একটা ভরকেন্দ্র শিফট হয়ে যাবে এটা ট্রাম্প বা পৃথিবীর শক্তিধর দেশ। ইভেন তথাকথিত সেকুলাররাও জানে যে এইভাবে যদি বাংলাদেশ ভয়ানক একটা গৃহদাহে পরিণত হয়, জঙ্গিবাদের মদতদাতা আতুর ঘর হয়, তাহলে ভারত পুরবে না শুধু
সারা পৃথিবী পূর্বে এটা জানে বলেই দেখবেন এটার কিন্তু মেজারেবল স্টেপ নেওয়া শুরু হয়েছে। আমি দেখুন এই সুদখোর ব্যবসায়ী ইউনুস, এই সুদখোর ব্যবসায়ী ইউনুস থাকবেন না বেশি দিন। প্রচুর টাকা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায়, ইভেন অ্যামনেস্টি ফোরাম থেকে বলা হচ্ছে বিপুল অঙ্কের টাকা, ট্যাক্সের টাকা বাংলাদেশের মানুষের তিনি ড্রেন করে বের করে নিয়ে চলে গেছেন। আমি আপনাকে পরিষ্কার 4.7 বলছি, আমি ঝন্টুদা আপনার কথার খেই ধরে বলছি 4.7 মিলিয়ন ঋণ ইতিমধ্যে নিয়ে ফেলেছে এই গত 6 মাসে। একদম। আমি আরেকটা ভাস্কর বাবু কথা বলছি, দেখুন যেভাবে বাংলাদেশে সিঙ্গুলার স্টেটের একদম সরকারি ওকালতি চলছে সরকারি স্তরে, হ্যাঁ। আমি বলছি কোন ফোরে বা কোনো জামাত নেতা এতদিন বলেছে সেটা মেনে নিতাম, এখন সরকারি স্তরে তারা বলছে ওখানে ধর্মনিরপেক্ষতা থাকবে না, একদম চেঞ্জ। তাহলে ভারতে তো প্রায় 40 কোটি মুসলিম থাকে, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা ভারতে, তারা যদি ওই পথে হাঁটে, ধরুন ওই পথেই হাঁটলো, হ্যাঁ। 77-এ ধর্মনিরপেক্ষতা আমরা তুলে দিলাম, হ্যাঁ। তাহলে এই সংখ্যার যে বিপুল অঙ্কের ইসলামিক মতাদর্শের লোকজন যারা এই দেশে ভালোভাবে আছেন, আমরা রাষ্ট্রপতিও ইসলাম ধর্মাবলম্বী কাউকে বসাই, আমরা ভাবতে পারি, তাহলে এই মানুষগুলো কি বাংলাদেশ তথাকথিত ইসলামিক কান্ট্রি বাংলাদেশের পাকিস্তান নিতে পারবে? আর আগ্রাসন কি দেখেছে? একেবারেই। আমি ঝন্টুদা আবারও আসবো আপনার কাছে খুব স্বাভাবিকভাবেই, যেটা একটু আগেই ঝন্টুদা বলছিলেন যে আগামীকাল ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে ট্রাম্পের তরফ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরেও কিন্তু এখন টাসেলটা তৈরি হচ্ছে। মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়ে, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল, ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। যদি এটি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে, অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা, কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। তারা এই মাঝামাঝির কথা বলে, 25-এর মাঝামাঝি, 1 বছরের কম সময়, তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা। আমি সরাসরি একটু আনোয়ার হোসেন ভাইয়ের কাছে যাব। আনোয়ার হোসেন ভাই, আপনি নিজেই শুনলেন আপনার দেশের দুই মহান ব্যক্তিত্বের কথায় মিল হচ্ছে না, একে অপরের বিরুদ্ধাচারণ করছে। একজন চাইছেন আগামী জুন জুলাইয়ের মধ্যে বা জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, আরেকজন বলছে না, নির্বাচন 1 বছর, আরও 1 বছর পরে, যতদিন তাদের এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবে ততই তাদের লাভ। যদিও সেটা তারা বলেননি, মনোভাব অনেকটা এরকমই। কিভাবে দেখছেন আপনাদের দলের, মানে দেশের দুই এই মহান নেতার ব্যক্তিত্বর কথা? সুপ্রিয় সঞ্চালক, আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই একটু খুবই কায়মনোবাক্যে বলতে চাই যে কিছু শব্দ চাইলে আমার অবজেকশন আছে। যেমন আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন বিকারের দেশ, এই যে শব্দ চয়নে যদি আপনারা যদি সচেতন না হন আপনারা, তাহলে কি হবে, আমাদের যে সম্পর্কগুলো এগুলো সবসময় আরো কি হবে, আরো সম্পর্কের সম্পর্ক বরফগুলো আরো জমে যাবে। এই জন্য শব্দ চয়নে আমাদেরকে একটু মনোযোগী হইতে হবে। নাম্বার 2, যে কথাটা বলছেন যে আমাদের আরেকজন, তিনি আবার বলেছেন যে আবুল বারাকাতের কথা বলেছেন, যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি আমারও একটা ডিপার্টমেন্টে একটা মাস্টার্স প্রোগ্রাম ছিল, তিনি আমার চেয়ারম্যান ছিলেন, কিন্তু তিনি বাংলাদেশে এই প্রথম এমন একজন ব্যক্তির কথা বলেছেন, আবুল বারাকাত, যিনি বাংলাদেশের ব্যাংক কিভাবে ডাকাতি করতে হয় ওর প্রবক্তা ছিলেন আবুল বারাকাত। তো এরকম মানুষদের কোনো ব্যাখ্যা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এখন আসুন
নির্বাচন ইস্যুতে। নির্বাচন বিষয়টা হচ্ছে, আপনি দেখেন পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে, আপনি রুশ বিপ্লব বলেন, আপনি ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, অথবা আপনি 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 আরব বসন্ত বলেন, প্রত্যেকটি জায়গা দেখবেন মানুষ বিপ্লব কেন করেছে? একটি রাষ্ট্র ব্যবস্থা আমূল সংস্কার করতে বিপ্লব করেছে, জীবন দিয়েছে, মানুষ তার তাজা রক্ত বীজ দ্বারা আপনাকে ঢেলে দিয়েছে। কেন? নির্বাচনের জন্য। ছাত্র জনতা রক্ত দিয়েছে এদেশের যে আজকে যে একটা বদ্ধমূল যে একটা সংস্কার প্রয়োজন, একটা ব্যবস্থাপনা মানুষ পরিবর্তন করতে চাচ্ছে, একটা বন্দোবস্ত মানুষ দেখতে চাচ্ছে, যে বন্দোবস্ত মেশিনের ভিতরে আপনি ঢুকিয়ে দিলে আরেকটা হাসিনা যাতে তৈরি না হয়, আরেকটা ফ্যাসিজম যাতে তৈরি না হয়, তাহলে কি হবে? আপনি একই সংবিধান রাখলেন, আপনি একই রকম সবকিছু আপনি রাখলেন, আপনার বিচার ব্যবস্থা রাখলেন, সবকিছু আপনি রাখার পরে আপনি আবার নির্বাচন চাইলেন, তাহলে কি হলো? এখন বিএনপি বলেন, জামাত বলেন, বা যে কেউ ক্ষমতা আসলো, তার আবারও যে প্রেসিডেন্ট বা আবারও যে হাসিনা তৈরি হবে না, সেই গ্যারান্টি কি? সেজন্য ছাত্র জনতা এবং বাংলাদেশের আপর মানুষ মনে করে যে একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন, তারপরে দেশের নির্বাচন। কারণ এই দেশের নির্বাচন তো অনেকটা ভুলুণ্ঠিত হয়ে গেছিল। আমি একজন গণতন্ত্রপ্রেমী হিসেবে আমি অবশ্যই নির্বাচনের পক্ষে, কিন্তু এই মুহূর্তে আপনি যদি একই রকম শাসন ব্যবস্থা গত 17 বছরে হাসিনা যেই প্রেসিডেন্ট তৈরি করেছিল, যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, যে পুলিশ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে আপনি একই ব্যবস্থা মধ্যে রেখে যদি আবার আরেকটি যে তথাকথিত নির্বাচনী ব্যবস্থা করেন, তাহলে আবার নতুন করে নতুন ফ্যাসিজম তৈরি হবে, নতুন একটি আপনার এক নায়কতন্ত্র তৈরি হবে। বেশ 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 বুঝতে পেরেছি। তারপরে আপনিও চাইছেন না এই মুহূর্তে নির্বাচন হোক, হোসেন ভাই, আপনিও চাইছেন যত নির্বাচন বিলম্বিত হওয়া যাক। আমি ঝন্টুদা আপনার কাছে আসবো, তার আগে শক্তিদা হাত তুলেছেন। শক্তিদা বলুন। না, আনোয়ার হোসেন ভাই যেটা বললেন, দুটো শব্দের বিরোধিতা করেছেন। ঠিক আছে, ভিখারির দেশ বলাটা আমিও মানসিকভাবে মেনে নিতে পারি না। যেটা বলা উচিত ছিল যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা দেশ, যে দেশের উৎপাদন সেগুলো বললে ঠিক ছিল। কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে বিভিন্ন দেশের যে বিপ্লবগুলো সংগঠিত হয়, সেখানে হাজার হাজার ছাত্র বা মানুষ রক্তে ভেজা, তারা নির্বাচনের জন্য বিপ্লব করে না, বিপ্লবটা করে টোটাল স্ট্রাকচারটাকে পাল্টাবার জন্য। সেখানে উনি রাশিয়ার কথা বলেছেন, চীনের কথা বলেছেন। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, তার কারণ হচ্ছে এটা যে ছাত্র বৈষম্য আন্দোলন মানে শুরু হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে বা কোটার প্রতিবাদে, সেখানে তো এই দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ ছিল না, ছিল তো কোটাটাকে পরিবর্তন করো, কোটার সংস্কার করো। সেটা তো পাল্টে গেল। তাহলে ছাত্রদের যে আন্দোলন, সেটা তো ছাত্রদের আন্দোলন আদৌ ছিল কি? আমি তো গোটাটাই রাজনৈতিক আন্দোলন হয়ে গেল। ভাস্কর, আমি তোমাকে আবার বলছি যে হাসিনার ভুল ভ্রান্তি, হাসিনার দেশ চালনায় ত্রুটি বিচ্যুতি অবশ্যই থাকতে পারে, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সেইটাকে কেন্দ্র করে আজকে যেভাবে তাদের বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা বিবৃতি দিচ্ছেন, এবং যেটা বলা হলো যে কালকে ওই ধরনের অবস্থা ঘটবার পর দুটো দেশ বসে, তাদের কোনো রাজনৈতিক দল নয়, কোনো সরকার নয়, তাদের বিএসএফ এবং বাংলাদেশের সেনাবাহিনীরা যে সিগনেচার করলো, সেখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে সাউন্ডলেস গ্রেনেড ইউজ করা হয়েছে। আজকে একটা কথা জেনে রাখা দরকার, যে ধর্মনিরপেক্ষ শব্দটা ওরা সংবিধান থেকে বাদ দিতে চাইছেন। আমার ব্যাপারটা হচ্ছে, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ বাদ দিলেই যদি বাংলাদেশের অর্থনৈতিক শিল্পের অগ্রগতি, অর্থনৈতিক উন্নতি, কৃষির উন্নতি, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়, সেটা নিশ্চয়ই হোসেন বাবু চাইতেই পারেন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, যেটা আমি বারবার করে বলছি, যে এই মৌলবাদ যদি জিইয়ে রাখেন, তাতে শুধু ভারতবর্ষ আগুনে পুড়বে না, আজকে সারা পৃথিবীতে যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে, আজকে গাজা প্যালেস্টাইনের যে লড়াই, আজকে ইরাক ইরানের যে লড়াই, আজকে আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত, কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছে। আমরা এই প্রজন্মের মানুষ নতুন করে এই সাম্প্রদায়িকতা, এই মৌলবাদে গা ভাসিয়ে রক্তের হোলি আমরা কোনো মূল্যে খেলতে চাই না। এবং তার জন্য একটা কথা জানা দরকার, ভারতবর্ষ আগামী দিনে যে একটা বৃহৎ শক্তি হবে, এটা ডক্টর মনমোহন সিংই বলে গেছিলেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে
আদৌ এই দেশের সার্বভৌমিকতা, এই দেশের নির্দিষ্ট ভূখণ্ড এইগুলো থাকবে কি না থাকবে সেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বাংলাদেশের স্বার্থান্বেষী এক শ্রেণীর রাজনৈতিক নেতা নেত্রী। একেবারে আমি শক্তিদা আপনার কথার খেই ধরেই আমি ঝন্টুদার কাছে যাব, জ্যোতির কাছে আসবো। তার কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং যে করের বিপুল বোঝা বাংলাদেশের সাধারণ মানুষের ওপর চাপানো হয়েছে, তাতে রীতিমতো নাবিশ্বাস উঠেছে সেখানকার মানুষদের। তাদের কথাকে চেপে দেওয়া হচ্ছে, সাপ্রেস করে দেওয়া হচ্ছে। তবুও বাংলাদেশের বেশ কিছু মানে ওই সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য ভেসে আসছে, মেন স্ট্রিম মিডিয়া তাদের কথা প্রকাশ করছে না। আমি হোসেন ভাইকেও জিজ্ঞাসা করব, আপনাদের এই মুহূর্তে যে অর্থনৈতিক পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে ডামাডোল ব্যবস্থা, যে ঊর্ধ্বমুখী যে দ্রব্যমূল্য, এবং সেখানে আপনারা চাইছেন ভারত থেকে পণ্য আনবো না, ঘুর পথে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসবো, দাম কমবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই শব্দটি এই মুহূর্তে আপেক্ষিক। কারণ হচ্ছে যখনই 5ই আগস্ট ফ্যাসিস্ট রেজিম পলায়ন হয়েছিল, পালিয়ে গিয়েছিল দেশ থেকে, তখন একটি দেশে স্বাভাবিকভাবে একটু অস্থিরতা বিরাজমান ছিল। দেশের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের যে উৎপাদনমুখী যে বিষয়গুলো, তারপর চাকরি থেকে এরপরে একটা বন্যা হয়েছিল, হঠাৎ বন্যা, সেটি কিন্তু আন্তর্জাতিক যে কনভেনশন আপনারা বলেছেন, ভিয়েনা চুক্তি বলেন বা জেনেভা চুক্তি, সকল কিছুকে উপেক্ষা করে আপনাদের বাঁধ আপনারা ছেড়ে দিয়েছেন। সেই বাঁধের বন্যায় বাংলাদেশ প্লাবিত হয়ে গেছিল। ওই সময়টাতে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। এদেশে মানুষের যে নিত্য নৈমিত্তিক যে আয় রোজগারের ব্যবস্থা সবকিছু করে আঘাত হয়েছিল। অনেক মানুষের জীবনের দশা হয়েছিল এখানে। তখন আমাদের বেশ আমি বুঝতে পেরেছি হোসেন ভাই, আমি বুঝতে পেরেছি। আপনি সরাসরি আলোচনার আসপেক্টে না থেকে সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলছেন না আপনারা। যেটা বাংলাদেশের যিনি প্রতিনিধি তার বলার ছিল, আমি বলি যে বাংলাদেশে ভারতের সহায়তা বলুন বা শেখ হাসিনা, অযোগ্য শেখ হাসিনা, সরি ওদের কথা ধরে নিয়েই, তারপরেও যে বাংলাদেশের ইকোনমিক্যাল অ্যাসপেক্টটাকে তৈরি করেছিল, 80% তাদের গ্রস ইকোনমির অ্যাসপেক্টটা দাঁড়িয়েছিল এই কাপড় শিল্পে, ভাস্কর বাবু, সেখানে একটা ব্রিফকেস ইকোনমি দাঁড়িয়ে গেছিল। ব্রিফকেস ইকোনমির ভাষায় আজকে ভাবুন কত উন্নয়ন, কত বড় বিপ্লব। পৃথিবীর কোন বিপ্লব, যেগুলো দেশের নাম উনি বললেন, কোন বিপ্লবে সংখ্যালঘু ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের মারা হয়নি, এই বিপ্লবে মারা হয়েছে। আমি ছেড়ে দিলাম, তাও আমি বলছি আজকে বাংলাদেশের ইকোনমিটা ভালচার ইকোনমি, শকুনের ইকোনমিতে পরিণত হয়েছে। আমার কথা নয়, আন্তর্জাতিক ইকোনমিক ফোরাম বলছে। আমি ছোট্ট একটা কথা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করতে হবে ঝন্টুদা। আগামীকাল ট্রাম্পের শপথ গ্রহণ ইউনূসের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না? একদম। এবং শুধু তাই নয়, ইকোনমিক্যাল ব্লকেজ, আভ্যন্তরীণ ডেমোক্রেসি না থাকলে যে ইকোনমিক্যাল ব্লকেজ গুলো ইন্টারন্যাশনাল কমিউনিটি দেয়, সেটার সম্মুখীন কালকে থেকে আপনারা দেখতে পারবেন। একেবারে আমাদের নজর থাকবে সেদিকে ঝন্টুদা। এবং অবশ্যই আনোয়ার সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। জ্যোতি এবং শক্তিদা, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। সময় আমাদের শেষ, তাই এই সানডে এডিটোরিয়াল আজকের মতন এখানে শেষ করতে হবে। তবে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি অবস্থার দিকে, প্রত্যেকটি ঘটনার দিকে আমাদের দৃষ্টি আছে, দৃষ্টি থাকবে। এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও চির ধরছে কি ধরছে না এবং কোথায় পৌঁছচ্ছে সেটা যেমন থাকবে, ঠিক তার পাশাপাশি যে মৌলবাদী শক্তি বাংলাদেশে এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে এবং তারা সরাসরি বলছে যে ধর্মনিরপেক্ষতা নয়, তারা খিলাফত আইনি সেখানে কায়েম করতে চাইছে, এবং যার দরুন ভারতের জঙ্গি প্রবেশ করাও একটা লক্ষ্য করা তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। সেটা কোন দিকে থাকে আমাদের নজর থাকবে সেদিকে। আপনারা দেখতে থাকুন সিএন।